প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন প্রোগ্রামে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনার্স প্রথম বর্ষ মনোবিজ্ঞানের শিক্ষার্থী আমি প্রফেসর নাজির আহমেদ, নরসিংদী সরকারি কলেজ তোমাদের 213403 নাম্বার কোর্স, যেটি শিরোনাম এক্সপেরিমেন্টাল সাইকোলজি আর বাংলায় বলছি পরীক্ষণ মনোবিজ্ঞান। এই কোর্সটির আজকে আমরা সর্বশেষ লেকচার বা 15তম লেকচারটি শুরু করছি। আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের সর্বশেষ চ্যাপ্টার, সেটা হচ্ছে সাইকোফিজিক্স বা বাংলায় যেটাকে আমরা বলছি মনোভূত। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে এই টপিকসটি তোমাদের জন্য একদম সম্পূর্ণ নতুন, আর এর সাথে রিলেটেড একটু থিওরিটিক্যাল পড়াশোনা তোমাদের আছে। সাধারণ মনোবিজ্ঞানের একটা চ্যাপ্টার আছে সংবেদন এবং প্রত্যক্ষণ। সেই চ্যাপ্টারে তোমাদের এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সামান্য কিছু বিষয় ওখানে নলেজ থাকার কথা, এবং আমরা চেষ্টা করব তোমাদের সাধারণ মনোবিজ্ঞানের সংবেদন যে চ্যাপ্টারটি আছে তার সাথে মিলিয়ে আজকের এই সাইকোফিজিক্সের আলোচনাটি করতে, যাতে করে তোমাদের ধরতে সুবিধা হয়। তো এটা একটা টেকনিক্যাল বিষয়, বিদায় একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আর অনেক লম্বা একটা চ্যাপ্টার, বাট আমরা একটা লেকচারে আজকে যেহেতু আমাদের শেষ করতে হবে, আমরা একটু দ্রুত যাব। তোমাদের জন্য আমাদের স্লাইড থাকবে, পাশাপাশি আমি যথাসম্ভব সহজ করে বলার চেষ্টা করব। আর এই স্লাইডগুলো বারবার দেখলে এবং আমাদের কথাগুলো শুনলে পরে তার সাথে বই মিলালে পরে তোমাদের জন্য এই চ্যাপ্টারটি বুঝতে সহজ হবে। আসো আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা আলোচনা করব সাইকোফিজিক্স বা মনোভূত নিয়ে। আমরা প্রথমে জানবো হোয়াট ইজ সাইকোফিজিক্স। আমরা বলছি যে নেচার অফ দ্য সাইকোফিজিক্স তোমাদের সিলেবাসে দেয়া আছে, সেখান থেকে আমরা একটু ইন্ট্রোডাক্টরি কথা বলছি। মনোভূত মনোবিজ্ঞানের একটি সনাতন শাখা, এটা অনেক পুরনো শাখা। যে মনোবিজ্ঞানের আধুনিক মনোবিজ্ঞানের সূচনা হয়েছিল জার্মান পদার্থবিজ্ঞানের ল্যাবরেটরিতে। আমরা এই ইতিহাস প্রথম থেকে বলেছি। আধুনিক পরীক্ষণ মনোবিজ্ঞানের সূচনা হয়েছিল জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে। সেই জার্মানিতেই মূলত এই সাইকোফিজিক্সের গোড়াপত্তন হয়েছিল। এই জন্য যেহেতু এটা 1800 সালের শেষের দিকে এই গঠন সাইকোফিজিক্সের গোড়াপত্তন হয়েছে, এই জন্য আমরা বলছি এটি মনোবিজ্ঞানের একটা সনাতন শাখা। পরীক্ষণ মনোবিজ্ঞানের সূচনা লগ্নে জার্মান পদার্থবিজ্ঞানের বিশেষ করে ওয়েবার এবং ফেকনার এর গবেষণাগারে মনোভূতের সূচনা হয়। ওয়েবার এবং ফেকনার দুইজন পদার্থবিজ্ঞানী তাদের ল্যাবরেটরিতেই মূলত এই সাইকোফিজিক্স এর নলেজ বা জ্ঞানের সূচনা হয়। আমরা ইতিহাস থেকে দেখতে পাই 1860 সালে ফেকনারের রচিত একটি গ্রন্থ এলিমেন্টস অফ সাইকোফিজিক্স এর রচনার মাধ্যমে বিষয়টি সর্বপ্রথম আমাদের সামনে আসে। তারপরে আমরা এখন একটু জানবো এই জার্মান শব্দ সাইকোফিজিক শব্দটির ইংরেজি প্রতিরূপ হলো সাইকোফিজিক্স। তাহলে জার্মান শব্দ হলো সাইকোফিজিক্স, আর যাকে আমরা ইংরেজিতে বলছি সাইকোফিজিক্স। আর বাংলার প্রতিশব্দ আমরা এখানে দুটো ইউজ করেছি, একটা হলো মনোভূত বা মনোভূত বিজ্ঞান, সায়েন্স অফ সাইকোফিজিক্স। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সাইকোফিজিক্সকে আলাদা কোর্স হিসাবে পড়ানো হয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যেহেতু আমাদের অনেকগুলো বিষয় সিলেবাসে সন্নিবেশিত করতে হয়েছে, বিধায় একটা মাত্র চ্যাপ্টারের মাধ্যমে এই সাইকোফিজিক্সের একটা বিশাল কনসেপ্টকে তুলে আনার চেষ্টা করা হয়েছে। তো যার কারণে তোমাদের আজকের লেকচারে আমরা যা আলোচনা করব তার বাইরেও তোমাদের বইয়ের প্রতিবেশী
জোর দিতে হবে। তাহলে সায়েন্স অফ সাইকোফিজিক্স যেটাকে আমরা বলছি সেটা মূলত জার্মান শব্দ সাইকোফিজিক্স থেকে আসছে, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোফিজিক্স। তাহলে সাইকোফিজিক্স শব্দটি মূলত সাইকো অর্থ মানসিক প্রক্রিয়া বা সংবেদী অভিজ্ঞতা। আমরা যে সাইকি বলছি, সাইকি অ্যান্ড লগোস মনোবিজ্ঞানের আমরা গ্রিক দর্শন থেকে যে সাইকোলজির কনসেপ্ট আমরা পেয়েছিলাম। তাহলে এই যেখানে বলছি সাইকো মানে হচ্ছে মানসিক প্রক্রিয়া বা সংবেদী অভিজ্ঞতা, আর ফিজিক্স অর্থ ভৌতগত বৈশিষ্ট্য বা উদ্দীপকের মাত্রাগত বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। তাহলে আমরা সাইকোফিজিক্স বলতে এখানে মূলত বুঝাবো যে মানসিক প্রক্রিয়া বা সংবেদী অভিজ্ঞতা। তাহলে মানুষের আচরণগত দিকের বা আচরণ এবং মানসিক প্রক্রিয়া হচ্ছে মানবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। তাহলে মানুষের মানসিক প্রক্রিয়া বা সংবেদী অভিজ্ঞতা, আমাদের 5টি ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সংবেদন লাভ করি। একটু পরে আমরা সংবেদন সম্পর্কে বক্তব্য বলবো, যে সংবেদন কি সেটা বলবো। তাহলে মানুষের মানসিক প্রক্রিয়া বা সংবেদী অভিজ্ঞতা, তার সাথে বোধগত বৈশিষ্ট্য বা উদ্দীপকের মাত্রাগত বৈশিষ্ট্য, এই দুইটার সমন্বয় হচ্ছে সাইকোফিজিক্স। তার মানে আমরা খুব সহজ করে যদি বলতে চাই যে মনোবিজ্ঞানের বিষয়গুলো যখন পদার্থবিজ্ঞানের নিয়ম নীতি দিয়ে ব্যাখ্যা করা হয়, অন্য ভাষায় সেটাকেও বলা হয় সাইকোফিজিক্স। তার মানে মানসিক প্রক্রিয়া এবং সংবেদী অভিজ্ঞতা, এটা হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়। আর ভৌতগত বৈশিষ্ট্য বা উদ্দীপকের মাত্রা, যে স্টিমুলাস বা উদ্দীপক, সেটা ভিজুয়াল হতে পারে, অডিটরি উদ্দীপক হতে পারে। ভিজুয়াল স্টিমুলাস হচ্ছে লাইট, অডিটরি স্টিমুলাস হচ্ছে সাউন্ড, তারপরে স্কেলের মানে যেগুলো আমরা ত্বকের উদ্দীপক হচ্ছে টেম্পারেচার, এগুলো মূলত পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে মূলত মনোবিজ্ঞানের বিষয়গুলো কতগুলো আলোচ্য বিষয় যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে পদার্থবিজ্ঞানের নিয়ম নীতি দিয়ে, সেটাকে আমরা বলছি সাইকোফিজিক্স। এই সাইকো মনোবিজ্ঞানের অংশ, আর ফিজিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের। তাহলে আমরা বলছি মানসিক প্রক্রিয়া এবং সংবেদী অভিজ্ঞতা হচ্ছে মনোবিজ্ঞানের অংশ, আর বস্তু জগতের ভৌতগত বৈশিষ্ট্য এবং চারপাশের জগতের যে উদ্দীপকগুলো আছে তার মাত্রাগত বৈশিষ্ট্য, এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিশ্লেষণ দেয়া হবে এই সাইকোফিজিক্সে। আসো আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? মনোভূত বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো বাহ্যিক জগতের যে কোনো উদ্দীপকের প্রেক্ষিতে আমাদের দেহে যে উদ্দীপনা সৃষ্টি হয়, সেই উদ্দীপনার সাথে উহা দ্বারা সৃষ্ট সংবেদনের একটি বৈজ্ঞানিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। অর্থাৎ উদ্দীপকের তীব্রতা হ্রাস বৃদ্ধির সাথে সংবেদনের মাত্রা হ্রাস বৃদ্ধি ঘটে। এইটি হচ্ছে মূল কথা। আমাদের চারপাশের জগতের অসংখ্য উদ্দীপক সৃষ্টি হয়, সেই উদ্দীপকের প্রেক্ষিতে আমাদের দেহে যে উদ্দীপনা সৃষ্টি হয়, সেই উদ্দীপনা সৃষ্টির মাত্রার সাথে বাইরের জগতের উদ্দীপকের মাত্রার একটা সম্পর্ক আছে। তাহলে বাইরের জগতের যে উদ্দীপক, তার দ্বারা সৃষ্ট সংবেদন, এর মধ্যে একটা বৈজ্ঞানিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তার মানে হচ্ছে উদ্দীপকের তীব্রতা হ্রাস বৃদ্ধির সাথে সাথে বাইরের জগতের উদ্দীপক হচ্ছে শব্দের তীব্রতা হ্রাস বৃদ্ধি পেতে পারে, আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধি পেতে পারে, তাপমাত্রার তীব্রতা হ্রাস বৃদ্ধি পেতে পারে। তাহলে আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধি, শব্দের তীব্রতা হ্রাস বৃদ্ধি বা তাপমাত্রার তীব্রতা হ্রাস বৃদ্ধির সাথে আমাদের সংবেদনের হ্রাস বৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা নিয়েই মূলত আলোচনা করে মনোভূত বা সাইকোফিজিক্স। বিষয়টাকে ফেকনার একটা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করেছেন যে প্রাকৃতিক জগতের সৃষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে মানুষের মধ্যে যে সংবেদন সৃষ্টি হবে, অর্থাৎ উদ্দীপকের মাত্রার সাথে সংবেদনের মাত্রার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে ব্যাখ্যা করার জন্য ফেকনার একটা সূত্র দিয়েছেন। সূত্রটা হচ্ছে S is equal to K log R or R is equal to F into SO অথবা R is equal to F into SA। সূত্রটাকে বিভিন্নভাবে 3 ভাবে লেখা যায়। তার ব্যাখ্যাগুলো আমরা বলছি। সূত্রের ব্যাখ্যা হচ্ছে S for stimulus strength, S for stimulus
আর ফর রেসপন্স। এটা আমরা প্রতিক্রিয়ার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, অতীত আচরণ আমরা পড়ে আসছিলাম। পরীক্ষণ মনোবিজ্ঞানে অতীত আচরণ পড়ে আসছিলাম। সেখানেও আমরা এই ধরনের একটা সূত্রের ব্যাখ্যা পেয়েছিলাম। আর এফ হচ্ছে ফাংশনাল রিলেশনশিপ, কার্যকারণ সম্পর্ক। ও হচ্ছে অর্গানিজম। কারণ আমরা সেখানে এস ও আর থিওরির কথা আমরা সেখানে আলোচনা করে আসছিলাম। তাহলে বাইরের জগতের উদ্দীপক, তার প্রেক্ষিতে সৃষ্ট প্রতিক্রিয়া কি হবে? ফাংশনাল রিলেশনশিপ অফ অর্গানিজম, প্রাণীদেহের অভ্যন্তরস্থ পরিবর্তনের প্রেক্ষিতে হবে। কে একটা ধ্রুবক মান মেনটেন করবে, সেটা লগ হচ্ছে তীব্রতার ভিত্তির মাত্রা বা লগারিদম, প্রপোর্শন অফ দা লগারিদম। আর এই যেটা আমরা বলছি, এই হচ্ছে অ্যান্টিসিডেন্ট ভেরিয়েবল। উদ্দীপকের প্রতি পরীক্ষের প্রতিক্রিয়া করার জন্য পরীক্ষকে অর্থাৎ অর্গানিজমকে প্রদত্ত পূর্ববর্তী নির্দেশনা। অর্থাৎ বাইরের জগতের উদ্দীপকের উপস্থাপন করা হবে পরীক্ষার সামনে, এবং ওই উদ্দীপকের প্রেক্ষিতে পরীক্ষ কি প্রতিক্রিয়া করবে সে সম্পর্কে তাকে একটা নির্দেশনা দেওয়া হয়। সেটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট ভেরিয়েবল, যেটাকে বলছি আর ইজ ইকুয়াল টু এফ ফাংশনাল অফ স্টিমুলাস অ্যান্ড অ্যান্টিসিডেন্ট ভেরিয়েবল। রেসপন্সটা হবে স্টিমুলাস এর প্রেক্ষিতে যে তাকে যে নির্দেশনা দেওয়া হবে তার একটা সম্পর্ক। আরবার আমরা এই সূত্রটা আমরা আগে শিখিয়েছিলাম, আর ইজ ইকুয়াল টু ফাংশনাল রিলেশনশিপ অফ এস আর, অর্থাৎ স্টিমুলাস, অর্গানিজম এন্ড রেসপন্স। এই সূত্রটা আমরা আগে শিখেছিলাম। তাহলে ফেকনার বলছেন যে বাইরের জগতের সৃষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে প্রাণী বা ব্যক্তি যে প্রতিক্রিয়া করবে তার একটা যোগসূত্র আছে। এই যোগসূত্রটা এই সূত্র অনুসরণ করে পরিচালিত হবে। মনোভূতের কিছু সংজ্ঞা আমরা দেখি। মায়ার্স এর মতে মনোভূত হলো উদ্দীপকের ভৌত বৈশিষ্ট্যসমূহের সাথে আমাদের মানসিক ক্ষেত্রের অভিজ্ঞতা ভিত্তিক সম্পর্কের অনুধান। তারপরে মনোভূত উদ্দীপকের ভৌত বৈশিষ্ট্যের সাথে প্রাকৃতিক জগতের যে উদ্দীপক, আলো, শব্দ, তাপমাত্রা, এই যে উদ্দীপকের বৈশিষ্ট্য, তার এর সাথে আমাদের মানসিক ক্ষেত্রের অভিজ্ঞতা ভিত্তিক সম্পর্ক। বাইরের জগতের সৃষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে আমাদের মধ্যে যে ধরনের পরিবর্তনগুলো হয় মানসিক ক্ষেত্রে, তার সম্পর্ক অনুধান করবে যে বিজ্ঞানে, সেটাই হচ্ছে মনোভূত। মর্গান এবং বলছেন মনোভূত হলো বিভিন্ন ভৌত শক্তির মাত্রা, মানে পদার্থবিজ্ঞানের ওই যে আলো, তাপমাত্রা, শব্দ, এগুলো ভৌত শক্তির মাত্রা এবং উহার প্রেক্ষিতে সংঘটিত অভিজ্ঞতা বা আচরণের অনুধান। তার মানে হচ্ছে বাইরের জগতের উদ্দীপকের প্রেক্ষিতে ব্যক্তি যে প্রতিক্রিয়া করবে, সেই প্রতিক্রিয়ার মধ্যকার সম্পর্ক অনুধান করবে এই মনোভূত বিজ্ঞান। অতএব বলা যায় প্রাকৃতিক জগতের উদ্দীপক সমূহের ভৌত বৈশিষ্ট্যের প্রেক্ষিতে আমাদের মধ্যে সৃষ্ট সংবেদী অভিজ্ঞতার সম্পর্কের মাত্রাগত অনুধান বা পরিমাপই হলো মনোভূত বা সাইকোফিজিক্স। এটি হলো আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যে কথা বললাম তার সার কথা হলো প্রাকৃতিক জগতের উদ্দীপক সমূহের ভৌত বৈশিষ্ট্যের প্রেক্ষিতে। ভৌত বৈশিষ্ট্য হচ্ছে তার তীব্রতা বা মাত্রা। কত ধরনের উদ্দীপক হতে পারে? আমাদের 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বাইরের জগতের সাথে সম্পর্কে আসি। তাহলে উদ্দীপকগুলো হচ্ছে কতগুলো? দৃশ্যমূলক উদ্দীপক, শ্রবণমূলক উদ্দীপক, ঘ্রাণমূলক উদ্দীপক, স্বাদমূলক উদ্দীপক, তারপরে তাপ, ব্যথা, সত্য, এই জাতীয় অনেক ধরনের উদ্দীপক আছে। তাহলে প্রাকৃতিক উদ্দীপক সমূহের যে ভৌতগত বৈশিষ্ট্য আছে, তার প্রেক্ষিতে আমাদের মধ্যে যে সংবেদন সৃষ্টি করে তার অভিজ্ঞতার সম্পর্কের মাত্রাগত অনুধানই হচ্ছে সাইকোফিজিক্স। তার মানে হচ্ছে বাইরের জগতে সৃষ্ট উদ্দীপকের সাথে ব্যক্তির প্রতিক্রিয়ার যে সম্পর্ক, তার উদ্দীপকের মাত্রার সাথে, উদ্দীপকের বৈশিষ্ট্যের প্রেক্ষিতে উদ্দীপকের তীব্রতার সাথে প্রতিক্রিয়ার তীব্রতার যে সম্পর্ক, তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে মনোভূত বা সাইকোফিজিক্স। এখন আমরা মনোভূত বা সাইকোফিজিক্স কি আমরা জানলাম। এখন আমরা জানবো সংবেদন সীমা বা সেন্সরি থ্রেশহোল্ড সম্পর্কে। এটা তোমাদের সিলেবাসে দেয়া আছে। নেচার অফ সাইকোফিজিক্স আমরা আলোচনা করলাম, তারপরের অংশটাই আছে সেন্সরি থ্রেশহোল্ড বা সংবেদন সীমা। এটা একটা
নতুন শব্দ, এই থ্রেশহোল্ড শব্দটা তোমাদের জন্য একদম নতুন। আমরা ব্যাখ্যা করে বলবো হোয়াট ইজ থ্রেশহোল্ড, একটু পরে আমরা বলছি। প্রথমে আমাদের একটু জানতে হবে সংবেদনটা কি। সাধারণ মনোবিজ্ঞানে তোমরা এই বিষয়টা জেনে আসছো যে হোয়াট ইজ সেন্সেশন। তাহলে আমরা এখানে আবার একটু পুনরাবৃত্তি করছি। চারপাশের উদ্দীপকের প্রতি ইন্দ্রিয়ের প্রাথমিক স্নায়বিক বোধই হলো সংবেদন। অর্থাৎ চারপাশের উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে এসে প্রাথমিক স্নায়বিক অনুভূতি সৃষ্টি করে, তখন সেটাকে আমরা বলছি সংবেদন। অর্থাৎ পারিপার্শ্বিক জগতের সৃষ্ট উদ্দীপক সমূহ যখন আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে এসে ওই উদ্দীপকের উপস্থিতি সম্পর্কে আমাদের ইন্দ্রিয়কে প্রাথমিকভাবে নাড়া দেয়, প্রাথমিকভাবে নাড়া দেয় বলছি, তাকে বলা হয় সংবেদন। এটি অর্থপূর্ণ বা ব্যাখ্যায়িত নয়, এটি কেবলই উদ্দীপকের উপস্থিতির একটি স্নায়বিক অনুভূতি মাত্র। তার মানে বুঝতে হবে সংবেদন তাকেই আমরা বলবো যে বাইরের জগতের সৃষ্ট উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে এসে প্রাথমিক স্নায়বিক বোধ সৃষ্টি করে, ইন্দ্রিয়কে প্রাথমিকভাবে নাড়া দিতে পারে, সেইটাকেই আমরা বলছি সংবেদন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি অর্থপূর্ণ বা ব্যাখ্যায়িত নয়। বাইরের জগতের উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়কে প্রাথমিকভাবে নাড়া দিবে বা প্রাথমিকভাবে উদ্দীপিত করবে, সেটাকে আমরা বলবো সংবেদন। এই সংবেদন ব্যাখ্যায়িত নয়। যেমন একটি শব্দ হয়েছে, শব্দটি কিসের শব্দ সেটা আমরা বুঝতে পারলাম না, তখন সেটা হচ্ছে সংবেদন। তার মানে শব্দটা আমরা, শব্দের উপস্থিতি আমরা টের পেয়েছি, কিন্তু শব্দটা কিসের সেটা ব্যাখ্যায়িত হয়নি আমাদের কাছে, সেজন্য সেটা হবে সংবেদন। কিন্তু আমরা তবে এই শব্দটা যদি ব্যাখ্যায়িত হয় কিসের শব্দ, তখন সেটা হয়ে যাবে প্রত্যক্ষণ, যেটা তোমরা সাধারণ মনোবিজ্ঞানে শিখে আসো। অর্থাৎ আমাদের চারপাশের জগতের উদ্দীপক সমূহ যখন আমাদের কাছে ব্যাখ্যায়িত হয়, অর্থপূর্ণ হয়, উদ্দীপক জগৎ সম্পর্কে যখন আমরা অর্থপূর্ণভাবে সচেতন হই, সেটাকে আমরা বলছি প্রত্যক্ষণ। তার মানে সংবেদন হচ্ছে প্রত্যক্ষণের প্রাথমিক অবস্থা। এই জন্য রাইডার বলছেন যে সেন্সেশন ইজ দ্য ফার্স্ট রেসপন্স টু দ্য স্টিমুলি অ্যান্ড পারসেপশন ইজ দ্য সেকেন্ড রেসপন্স। তাহলে যে কোনো উদ্দীপকের প্রতি প্রাথমিক সাড়াটাই হচ্ছে সংবেদন। এটা কিন্তু অর্থপূর্ণ বা ব্যাখ্যায়িত নয়। যখন কোনো উদ্দীপক অর্থপূর্ণ বা ব্যাখ্যায়িত হয়ে যাবে, তখন সেটা প্রত্যক্ষণ হয়ে যাবে, সেটা আর সংবেদন থাকবে না। আরো সহজ করে বলি, আমরা যখন মনে করো মুখে কোনো একটা দ্রব্য দিলাম, সেটা বুঝতে পারলাম এটা মিষ্টি, বাট মিষ্টিটা কিসের মিষ্টি? এটা কি আমাদের বাজারে পাওয়া গতানুগতিক কোনো মিষ্টি, নাকি এটা কোনো ফলের মিষ্টি, না এটা অন্য কোনো মিষ্টি, আমরা সেটা বুঝতে পারি নাই, সেটা সংবেদন। যখন পার্টিকুলারলি বুঝতে পারবো এটা মিষ্টিটা কিসের মিষ্টি, তার স্বাদের অভিজ্ঞতা আমাদের পূর্বে ব্রেনে জমা আছে, তার সাথে মিলিয়ে যখন আমরা মিষ্টিটাকে ব্যাখ্যা করতে পারবো, আমরা একটা ঘ্রাণ পাচ্ছি, কিন্তু ঘ্রাণটা কিসের বুঝতে পারছি না, সেটা সংবেদন। আর যখন বুঝতে পারবো এটা কিসের ঘ্রাণ, অর্থপূর্ণ যখন হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে প্রত্যক্ষ। তাহলে আমরা বলছি যে আমাদের চারপাশের উদ্দীপক জগতের উদ্দীপক সমূহ যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে এসে প্রাথমিক স্নায়বিক অনুভূতি সৃষ্টি করবে, সেটাকে আমরা বলছি সংবেদন। তারপরে সীমাটা কি, গ্রাহ্য সীমা বা থ্রেশহোল্ড কি। এখন আসো, লিমিন শব্দের অর্থ হচ্ছে, ইংরেজি থ্রেশহোল্ড শব্দটি আছে, এটা ল্যাটিন শব্দ হচ্ছে লিমিন, আর ইংরেজি হচ্ছে থ্রেশহোল্ড। এই যে থ্রেশহোল্ড শব্দটা আসছে ল্যাটিন শব্দ লিমেন থেকে। লিমেনের অর্থ হচ্ছে সীমারেখা, এই বাউন্ডারি ভ্যালু। এই সীমারেখা এমন একটি বিন্দু বা মান যা দুটি উদ্দীপকের মাত্রাকে পৃথক করে। তার মানে এমন একটা সীমারেখা, যে সীমারেখা দুটো উদ্দীপকের মাত্রাকে পৃথক করবে। গ্রাহ্য সীমা বলতে উদ্দীপকের সেই মাত্রাকে বোঝায় যা উদ্দীপকের উপরের মাত্রার উপলব্ধি এবং নিচের মাত্রার উপলব্ধিকে পার্থক্য করতে পারে। তো যখন দুটো উদ্দীপকের মাত্রাগত ভিন্নতা যখন আমরা বুঝতে পারবো, দুটো উদ্দীপকের মধ্যে ন্যূনতম যতটুকু পার্থক্য হলে পরে প্রাথমিকভাবে আমরা দুইটা উদ্দীপকের মধ্যে পার্থক্য বলতে পারবো, সেটাই হচ্ছে গ্রাহ্য সীমা বলছে, থ্রেশহোল্ড বলছে। অর্থাৎ গ্রাহ্য সীমা রেখার উপরের উদ্দীপক মাত্রার সংবেদন একরকম এবং নিচের উদ্দীপক মাত্রার সংবেদন ভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ বাইরের জগতের অসংখ্য উদ্দীপক তৈরি হয়, কিন্তু সবগুলো উদ্দীপকই আমাদের ইন্দ্রিয়কে নাড়া দিতে পারে না। তাহলে আমাদের ইন্দ্রিয়কে নাড়া দেওয়ার মতন তীব্রতা বিশিষ্ট উদ্দীপক
হওয়ার প্রয়োজন হয়। তাহলে যে মাত্রায় উদ্দীপক আমাদের ইন্দ্রিয়কে নাড়া দিতে পারে বা ইন্দ্রিয়কে স্পর্শ করতে পারে, সেই মাত্রাটাকেই বলা হবে থ্রেশহোল্ড বা সীমা বা বাউন্ডারি ভ্যালু। সেটাকে আমরা বলছি মানে সেন্সরি থ্রেশহোল্ড বলছি, সংবেদন সীমা। আমার অনেক ব্যাখ্যার বিষয় ছিল, আমি একটু সামনে যেতে হবে, লম্বা লেকচার আমাদের। তো তারপরও বারবার পড়লে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই সংবেদন সীমা ৩ প্রকারের। এই যে আমরা একটু আগে যে সংবেদন সীমা বললাম, বাউন্ডারি ভ্যালু সম্পর্কে বললাম, বাইরের জগতের উদ্দীপক আমাদের সংবেদনে পৌঁছানোর জন্য ৩ ধরনের সীমারেখা নিয়ে আমরা আলোচনা করব। এই সাইকোলজি ৩ ধরনের সংবেদন সীমা বা সংবেদন গ্রাহ্য সীমা নিয়ে আলোচনা করা হয়। একটা হলো সর্বনিম্ন সংবেদন সীমা বা অ্যাবসলিউট থ্রেশহোল্ড, সংবেদনের পার্থক্য সীমা ডিফারেনশিয়াল থ্রেশহোল্ড, সর্বোচ্চ সংবেদন সীমা বা টার্মিনাল থ্রেশহোল্ড। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। তার মানে সর্বনিম্ন সংবেদন সীমা, তার মানে হচ্ছে সংবেদন সৃষ্টির জন্য একটা নিম্নতম সীমা আছে। আর সংবেদনের পার্থক্য সীমা, দুটি উদ্দীপকের মধ্যে পার্থক্য করার জন্য দুইটা উদ্দীপকের মধ্যে ন্যূনতম একটা মানে ডিফারেন্স হওয়া লাগবে, তাহলে দুইটাকে পার্থক্য করা যাবে। আরেকটা হলো সংবেদনের সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সংবেদন সীমা, অর্থাৎ যে সীমার উপরে কোনো নতুন সংবেদন তৈরি হবে না। এই ৩টা হচ্ছে সংবেদনের সীমা বলছি। সেন্সরি থ্রেশহোল্ডের সীমা, টাইপস অফ সেন্সরি থ্রেশহোল্ড হচ্ছে ৩টি। এখন আসো আমরা ৩টা সম্পর্কে একটু জানি। সংবেদনের নিম্ন সীমা, সর্বনিম্ন সংবেদন সীমা বা অ্যাবসলিউট থ্রেশহোল্ড। এটা কি? জার্মান ভাষায় এটিকে রিজলিমেন বা সংক্ষেপে আরএল বলা হয়। আমরা পরবর্তী আলোচনাগুলোতে বারবার আরএল বলবো। তাহলে যেটাকে আমরা বলছি জার্মান ভাষায়, যেহেতু এই সাইকোফিজিক্স এর কনসেপ্ট গুলো সব জার্মান থেকে আসছে, এই জন্য আমরা জার্মান ভাষায় বিষয়টা একটু জেনে রাখবো। তো জার্মান ভাষায় এটিকে বলা হয় রিজলিমেন বা আরএল। এটি উদ্দীপকের তীব্রতার এমন একটি সর্বনিম্ন অনুভবনীয় মাত্রা, যেই মাত্রার নিচের তীব্রতার উদ্দীপক প্রাণের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করতে পারে না। উদ্দীপকের তীব্রতার এই সর্বনিম্ন অনুভবনীয় মাত্রা হলো সংবেদনের নিম্ন সীমা। তার মানে হচ্ছে বাইরের জগতের অসংখ্য উদ্দীপক তৈরি হয় বা অনেক শব্দ তৈরি হয়, সব শব্দই কিন্তু আমাদের শ্রুতিগোচর হয় না, অর্থাৎ আমাদের কান কর্ণকে স্পর্শ করে না বা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না। তাহলে উদ্দীপককে একটা নির্দিষ্ট তীব্রতা বিশিষ্ট হতে হবে, তাহলে পরে সেটা আমাদের ইন্দ্রিয়কে স্পর্শ করতে পারবে বা উদ্দীপিত করতে পারবে। তাহলে সর্বনিম্ন সীমা বলছে যে বাইরের জগতের উদ্দীপক, আমরা শব্দটাকে উদাহরণ হিসেবে দিচ্ছি কারণ বুঝতে সহজ হবে আমাদের। অন্যান্য গুলো আমরা একটু পরেই আলোচনা করব, যে ৫টি ইন্দ্রিয়ের সংবেদনের নিম্ন সীমার একটা সীমারেখা আছে, আমরা একটু পরে আলোচনা করব। তাহলে বাইরের জগতের অসংখ্য শব্দ তৈরি হয়, যেমন আমরা যখন একটা টিভি অন করি বা রেডিও অন করার সাথে সাথেই কিন্তু সেই শব্দটা আমরা শুনতে পাই না, কিন্তু শব্দ তৈরি হচ্ছে। তখন আমরা করি কি, রিমোট দিয়ে আস্তে আস্তে সাউন্ডটাকে বাড়াই। তো যখন সাউন্ডটাকে বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে আসে যখন শব্দটাকে আমরা প্রাথমিকভাবে শুনতে পাই। এই শব্দের তীব্রতার এককে বলা হয় ডেসিবেল। আমরা অনেক কথাকে অল্প সব জায়গার মধ্যে লেখার জন্য আমরা ব্যাখ্যা একটু কমিয়েছি লেখার মধ্যে। তো আমার আলোচনায় আমি সেগুলো বলে যাচ্ছি। শব্দের তীব্রতার এককে বলা হয় ডেসিবেল, অর্থাৎ শব্দের একটা নির্দিষ্ট ডেসিবেলে উপনীত না হওয়া পর্যন্ত শব্দের তীব্রতা আমরা সেটাকে শুনতে পাই না। একটি শব্দের তীব্রতা যে মাত্রায় উপনীত হলে পরে সেটাকে প্রাথমিকভাবে আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি, ওই মাত্রাটাকেই বলা হয় সংবেদনের নিম্ন সীমা। পরিসংখ্যানের ভাষায় যে উদ্দীপকের মাত্রা ৫০% ক্ষেত্রে অনুভূত হয়, আবার অনুভূত হয় না, উদ্দীপকের ওই মাত্রাকে বলা হয় সংবেদন নিম্ন সীমা। একজন পরীক্ষককে বলা হলো যে তোমাকে আমরা এক শব্দ শোনাবো, তুমি যখন শব্দের উপস্থিতি টের পাবে তখন ইয়েস বলবে, আর যখন শব্দ শুনবে না তখন নো বলবে। তখন এমন একটা তীব্রতার, এমন ডেসিবেলের একটা শব্দ আমরা যখন তাকে দিলাম, দেওয়ার পরে সে ১০ বার তাকে জিজ্ঞেস করলাম তুমি কি শুনতে পাচ্ছ, তার মধ্যে সে ৩ বার বলল হ্যাঁ আর ৭ বার বলল না, তাইলে আমরা সেই মাত্রাটাকে নিব না।
আরো একটু বাড়াবো। আরেকটু বাড়ানোর পর এক পর্যায়ে তখন সে বলল, ১০ বার জিজ্ঞেস করলাম, "তুমি কি শুনতে পাচ্ছ?" তার মধ্যে ৫ বার বলল, "ইয়েস, শুনতে পাচ্ছি।" আর ওই মাত্রায় সে ৫ বার বলল, "নো, শুনতে পাচ্ছি না।" তাইলে ওই মাত্রাটাই হবে সংবেদনের নিম্ন সীমা। হ্যাঁ? এইটাই এই যে পরিসংখ্যানের ভাষায় এই কথাটাই বলা হচ্ছে। অর্থাৎ 50% টাইমস শুনতে পাবে আর 50% টাইমস শুনতে পাবে না। দেখার ক্ষেত্রেও একই হবে। 50% টাইমস দেখতে পাবে, 50% টাইমস দেখতে পাবে না। তাহলে যে সীমায় উদ্দীপক উপনীত হলে পরে এই অবস্থা তৈরি হয়, সেই সীমাটাকেই বলা হয় সর্বনিম্ন সীমা। আর মর্গান বলছেন যে সংবেদনের নিম্ন সীমা হলো এমন একটি সীমা যা উদ্দীপকের ন্যূনতম অনুভবনীয় শক্তির মাত্রাকে চিহ্নিত করে। অর্থাৎ উদ্দীপকের একদম নিম্নতম মাত্রা, যেই মাত্রায় উদ্দীপক উপস্থিত হলে পরে আমরা প্রাথমিকভাবে সেটাকে চিহ্নিত করতে পারি। গ্যালান্টার একজন মনোবিজ্ঞানী, তার একটা এক্সপেরিমেন্ট আছে। ৫টি ইন্দ্রিয়ের নিম্ন সীমা সম্পর্কে উনি বলেছেন। দেখো, বলছে মেঘমুক্ত দর্শনের ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, ভিজুয়াল ভিশনের ক্ষেত্রে মেঘমুক্ত অন্ধকার রাত্রে একটি মোমবাতির শিখা ৩০ মাইল দূর থেকে দেখা যেতে পারে। শ্রবণের ক্ষেত্রে বলছে হাত ঘড়ির টিকটিক শব্দ নিঃশব্দ পরিবেশে ২০ ফুট দূরে থেকে শোনা যেতে পারে। ঘ্রাণের ক্ষেত্রে বলছে ১ ফোঁটা সুগন্ধি ৬ কক্ষ বিশিষ্ট একটা অ্যাপার্টমেন্টে ছড়ালে তার ঘ্রাণ সংবেদন পাওয়া যেতে পারে। ২ গ্যালন পানিতে ১ চা চামচ চিনি দ্রবীভূত করলে তার স্বাদ সংবেদন পাওয়া যেতে পারে। ১ সেন্টিমিটার উপর থেকে একটি মৌমাছির পালক গালের উপর পতিত হলে তার স্পর্শ অনুভূত হতে পারে। এটা ক্রাইডার ১৯৯৩ সাল তার বইতে এই ধরনের একটা এই গ্যালান্টারের এক্সপেরিমেন্টটা উপস্থাপন করে। তার মানে হচ্ছে এই ৫টি ইন্দ্রিয়ের নিম্ন সীমা, সংবেদনের নিম্ন সীমার একটা মাত্রা উপস্থাপন করেছেন। তারপর আমরা বলছি যে এই যে গ্যালান্টার যেগুলো বলছেন এগুলো সবসময় সঠিকভাবে কাজ করে না। স্থান, কাল, পাত্র ইত্যাদি ভেদে সংবেদনের নিম্ন সীমার তারতম্য লক্ষ্য করা যায়। তার মানে হচ্ছে পরিস্থিতি কারণে স্থানের প্রেক্ষিতে গোলযোগপূর্ণ পরিবেশে থাকলে এই সংবেদনের শ্রবণের নিম্ন সীমা এটা হবে না। যদি মানে কাল, পাত্র, ব্যক্তিতে আবার এই সংবেদনের নিম্ন সীমাগত মাত্রা আবার ভিন্ন হয়ে থাকে। পারসন টু পারসন, টাইম টু টাইম, সিচুয়েশন টু সিচুয়েশন এই সংবেদন নিম্ন সীমা পরিবর্তন হতে পারে। তার অনেক ব্যাখ্যা আছে, সেগুলো আমরা বই পড়ে আমরা জানবো। আমরা আরো একটু সামনের দিকে অগ্রসর হই। তারপরে আমরা বলছি সংবেদনের পার্থক্য সীমা নিয়ে কথা বলছি। তাহলে সংবেদনের পার্থক্য সীমা, দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম যতটুকু পার্থক্য সৃষ্টি হলে পরে উহাদের একটিকে অন্যটি থেকে প্রাথমিকভাবে আলাদা করা যায়, পার্থক্য অনুভূতি সৃষ্টির ওই মাত্রাকে বলা হয় সংবেদনের পার্থক্য সীমা। এটিকে স্বল্পতম পার্থক্য সীমা বা জাস্ট নোটিসেবল ডিফারেন্সও বলা হয়। আর জার্মান ভাষায় এটিকে বলা হয় ডিফারেনশিয়াল লিমিট বা ডিএল। খেয়াল করে দেখো, আমরা একটু আগে পড়েছিলাম আরএল রিজ লিমিট, আর এখন হলো ডিএল ডিফারেনশিয়াল লিমিট। এই দুইটা শব্দ তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ দুইটা উদ্দীপক পাশাপাশি থাকলে একটার তুলনায় আরেকটার মধ্যে পার্থক্য করতে হলে দুইটা উদ্দীপকের মধ্যে একটা ন্যূনতম পার্থক্য তৈরি না হলে পরে দুইটা উদ্দীপকের পার্থক্য করা যাবে না। দুটো উদ্দীপকের মধ্যে ন্যূনতম যতটুকু পার্থক্য তৈরি হলে পরে ব্যক্তি প্রাথমিকভাবে দুইটা উদ্দীপকের মধ্যে পার্থক্য করতে পারে, সেই সীমাটাকে বলা হয় পার্থক্য সীমা। পরিসংখ্যানের ভাষায় দুটো উদ্দীপকের পার্থক্য যে সীমায় উপনীত হলে পরে পরীক্ষ শতকরা 50 ভাগ ক্ষেত্রে ওই পার্থক্য অনুভব করে, আর 50 ভাগ ক্ষেত্রে ওই পার্থক্য অনুভব করে না। উদ্দীপক দুটির মধ্যকার প্রাথমিকভাবে পার্থক্য সৃষ্টিকারী মাত্রাই হলো সংবেদনের পার্থক্য সীমা। তার মানে হচ্ছে এখানেও আমরা বলছি 50% টাইমস পার্থক্য করতে পারবে আর 50% টাইমস পার্থক্য করতে পারবে না। যে মাত্রায়, সেই মাত্রাটাকে আমরা বলবো পার্থক্য সীমা। মায়ার্স বললেন পার্থক্য সীমা হলো ওই ন্যূনতম পার্থক্য যা পরীক্ষ দুটি উদ্দীপকের মধ্যে শতকরা 50 ভাগ ক্ষেত্রে চিহ্নিত করতে পারে। পরিসংখ্যানের ভাষায় একই কথা বলেছেন মায়ার্স। আমরা অগ্রসর হই। ওয়েবার একটা সূত্র দিয়েছেন এই পার্থক্য সীমা সম্পর্কে। সম্ভবত পার্থক্য সীমা ব্যাখ্যা করার ক্ষেত্রে জার্মান পদার্থবিজ্ঞানী ওয়েবার সূত্র প্রদান করে তার মতে কোন উদ্দীপকের নির্দিষ্ট তীব্রতার চেয়ে অধিক মাত্রায় তীব্রতা অনুভব করতে হলে তাকে সমগ্র উদ্দীপক তীব্রতার একটি নির্দিষ্ট ভগ্নাংশ হারে অবশ্যই বৃদ্ধি করতে হবে। A stimulus must be increased by a constant function of its value to be just noticeable difference. ওয়েবার সূত্রটা হচ্ছে delta S by S is equal to K.
ডেল্টা এস হচ্ছে বর্ধিত তীব্রতা বা অধিক তীব্র হিসেবে অনুভূত হয়, আর এস হচ্ছে আদর্শ উদ্দীপক। অর্থাৎ একটা উদ্দীপকের তুলনায় আরেকটা উদ্দীপককে পার্থক্য করতে হলে ওই তুলনীয় উদ্দীপকের সাথে ডেল্টা পরিমাণ মান যোগ করতে হবে। অর্থাৎ যে পরিমাণ উদ্দীপক যোগ করলে পরে দুটি উদ্দীপকের মধ্যে পার্থক্য করতে পারা যাবে, সেটা একটা ধ্রুব নিয়ম অনুসরণ করে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো সহজ করে বোঝার জন্য। যেমন কোনো ব্যক্তি 50 গ্রাম ওজন অনুভব করার পর এর চেয়ে বেশি ওজন অনুভব করতে যদি তার 5 গ্রাম অতিরিক্ত ওজন যোগ করতে হয়, তাহলে 100 গ্রামের চেয়ে অধিক ওজন অনুভব করতে হলে ওই ব্যক্তির জন্য 10 গ্রাম ওজন যোগ করতে হবে। তেমনি ভাবে 200 গ্রামের ক্ষেত্রে অতিরিক্ত 20 গ্রাম ওজন যোগ করতে হবে। ওয়েবার বলেন, এইভাবে ওজন যতই বৃদ্ধি করা হোক না কেন, ওই ব্যক্তির জন্য সবসময় অনুপাত একই, অর্থাৎ 10:1 থাকবে। এটিকে ওয়েবার অনুপাত বলা হয়। তার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, তাহলে একটা ব্যক্তিকে আমরা 50 গ্রাম ওজন দিয়া বললাম যে তুমি ওজনটা অনুভব করো। করার পরে তারপরে আবার একটি, তাহলে এইটার সাথে যদি আরেকটা ওজনের পার্থক্য করতে হয়, তাহলে 55 গ্রাম ওজন দিলে পরে, অর্থাৎ ওই 50 গ্রামের সাথে আরো 5 গ্রাম যোগ করলে পরে সে ব্যক্তি আগের ওজনের তুলনায় পরের ওজনটাকে ভিন্ন মনে করবে বা বলবে আগেরটার তুলনায় এটা ভারী। তাহলে এই 50 গ্রামের থেকে যদি 5 গ্রাম বাড়াইলে যদি সে ভারী বলে, তাহলে 100 গ্রাম দিয়ে যদি আমরা পরীক্ষাটা করতে চাই, তাহলে কিন্তু 10 গ্রাম যোগ করতে হবে। অর্থাৎ 100 গ্রামের একটা ওজন দিলাম, তার সাথে পরবর্তী ওজনটা যদি 110 গ্রাম দেই, তাহলে পরে ব্যক্তি ওই 100 গ্রামের তুলনায় 110 গ্রামকে সে বলবে বেশি ওজন। ঠিক 200 গ্রাম দিয়ে যদি করতে চাই, তার সাথে 20 গ্রাম যোগ করতে হবে। অর্থাৎ সব সময় একটা অনুপাত 10:1 এই অনুপাত হবে। সেটা এই সূত্রটাই বলছেন, ডেল্টা এস বাই এস ইজ ইকুয়াল টু কে। এই ডেল্টা হচ্ছে যেই পরিমাণ ওজন যোগ করতে হবে। যেমন 50 গ্রামের সাথে 5 গ্রাম, 100 গ্রামের সাথে 10 গ্রাম, 200 গ্রামের সাথে 20 গ্রাম, এই ডেল্টার মানটা হচ্ছে সেটা। আর এস হচ্ছে স্ট্যান্ডার্ড। ওই 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা একটা ধ্রুব অনুসরণ করে এবং সেটা একটা রেশিও অনুসরণ করে, এই জন্য এটাকে বলা হয় ওয়েবার রেশিও বা ওয়েবার কনস্ট্যান্টও বলা হয়। তারপরে আসো সর্বোচ্চ সীমা। আমরা একটু দ্রুত যাব, আমাদের আরো অনেক দূর যেতে হবে। সর্বোচ্চ সীমা, সংবেদনের সর্বোচ্চ সীমা হলো উদ্দীপকের এমন একটি সর্বোচ্চ অনুভবনীয় শক্তি যা তীব্রতার মাত্রা বা যা অতিক্রম করলে পরে আর কোনো নতুন সংবেদন অনুভূত হয় না। উদ্দীপকের তীব্রতার মাত্রা স্বাভাবিক শ্রবণ সীমা থেকে ক্রমশ বৃদ্ধি করলে এমন একটি পর্যায়ে আসে যখন ওই মাত্রার অধিক উদ্দীপক কোনো সংবেদন সৃষ্টি করতে পারে না। উদ্দীপক মাত্রার ওই সীমাকে বলা হয় সর্বোচ্চ সংবেদন সীমা। এই সীমা অতিক্রম করলে অনেক ক্ষেত্রে ইন্দ্রিয় স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মানে হচ্ছে আমাদের শোনার, দেখার, ঘ্রাণ নেয়ার বা স্বাদ নেয়ার একটা সীমা আছে। তার মানে আছে, দেখো আমরা নরমালি কোন শব্দ হলে কানে হাত দেই না, কিন্তু শব্দের তীব্রতা যদি আমাদের সহ্য সীমাকে অতিক্রম করে যায়, তখন কিন্তু আমরা কানে হাত দিয়ে তার থেকে আমরা নিজেকে রক্ষা করার চেষ্টা করি। সাধারণ কোনো আলোর দিকে তাকালে আমাদের চোখ বন্ধ হয় না, কিন্তু আলোর তীব্রতা যদি আমাদের সংবেদন সীমাকে অতিক্রম করে যায়, অর্থাৎ সর্বোচ্চ সীমাকে অতিক্রম করে যায়, তাহলে অটোমেটিক্যালি আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যায়। তাহলে এটাই বলছে যে উদ্দীপক যে সীমায় উপনীত হলে পরে ব্যক্তির সহ্য সীমাকে অতিক্রম করে যায়, এর চেয়ে বেশি তীব্র উদ্দীপক নেয়ার মতন কোনো ব্যবস্থা আমাদের নাই। সেই সীমাটাকে বলা হয় সর্বোচ্চ সীমা। পরিসংখ্যানের বাচ্চা যে সর্বোচ্চ মাত্রায় সংবেদন তীব্রতা 50% ক্ষেত্রে অনুভূত হয়, 50 অনুভূত হয় না ওই মাত্রাকে। অর্থাৎ ব্যক্তি যখন সহ্য সীমাকে অতিক্রম করে যায়, বলছে যে অনেক সময় আমরা বলছি যে তীব্র হর্ন যদি হয়, এই যে হাইড্রোলিক হর্নের এত বেশি মাত্রায় হয়, অনেক সময় মানুষের শ্রবণ ইন্দ্রিয়কে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। যেমন সহজ উদাহরণ দিয়ে, আকাশের যে বজ্রপাত হয় তার ডেসিবেল হচ্ছে 110 ডেসিবেল বা 120 ডেসিবেল পর্যন্ত হতে পারে। তাহলে 150 ডেসিবেলের কোনো শব্দ যদি উৎপন্ন হয়, তখন আমরা কিন্তু বলবো সেটা আগেরটার সমান। অর্থাৎ এর চেয়ে বেশি তীব্র 120 ডেসিবেলের বেশি তীব্র শব্দ শোনার ক্ষমতা আমাদের নাই। এই সীমা শব্দ সংবেদনের ক্ষেত্রে 120 ডেসিবেলই হচ্ছে সংবেদনের সর্বোচ্চ সীমা। তাহলে মান বলছেন সর্বোচ্চ সংবেদন সীমা হলো সংবেদনের উপরের সীমা, যেখানে ওই সীমাকে আরো বৃদ্ধি করলে তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব লক্ষ্য করা যায় না। তার মানে হচ্ছে যে যখন
উদ্দীপকের তীব্রতা বৃদ্ধি করতে করতে এমন একটা পর্যায়ে উপনীত হয় যখন সেটা আমাদের ইন্দ্রিয়কে অতিক্রম করে যায়। আমরা মুখে কোনো বস্তু দেওয়ার সাথে সাথে যদি সেটা জিহ্বা না নিতে পারে তখন আমরা থুতু করে ফেলে দেই। তার মানে হলো এটার জিহ্বার সহ্য সীমাকে অতিক্রম করে গেছে। আমরা যখন কোনো ঘ্রাণ নেই, যে ঘ্রাণের তীব্রতা যদি আমাদের সহ্য সীমা অতিক্রম করে যায় তখন আমরা কোনো কিছু দিয়ে নাক ডেকে আমরা সেই তীব্রতা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাইলে আমরা সংবেদনার ৩ টা সীমা সম্পর্কে জানলাম। নিম্ন সীমা আর ২ টি উদ্দীপকের মধ্যে পার্থক্য হওয়ার জন্য একটা পার্থক্য সীমা লাগবে, আরেকটা হলো সর্বোচ্চ সীমা। তারপরে আসো আমরা এই সীমাগুলো, এই নিম্ন সীমা, পার্থক্য সীমা এবং উচ্চ সীমা, এই সীমাগুলো মাপার জন্য জার্মান মনোবিজ্ঞানী পদার্থবিজ্ঞানী ফ্যাকনার ৩ টা পদ্ধতির কথা বলেছেন। এটা আমাদের এই চ্যাপ্টারের আলোচনার শেষ টপিকস, মেথডস অফ মেজারিং সেন্সরি থ্রেশহোল্ড। এটা একটা বিশাল আলোচনা। আমি শুধু পদ্ধতিগুলো বলবো। সেই পদ্ধতিগুলো শুধু কি এটা বলবো, কিন্তু এগুলোর বিশাল ব্যাখ্যা আছে, উদাহরণ দেয়া আছে তোমাদের বইতে। সেখানে উদাহরণ দিয়ে তোমাদের পড়তে হবে। আমি শুধু যে সময় সীমাবদ্ধতার কারণে আমরা শুধু পদ্ধতিগুলো নিয়ে শুধু কথা বলে যাব। তাহলে একটা হলো মেথড অফ লিমিট, মেথড অফ কনস্ট্যান্ট অ্যাভারেজ এরর or মেথড অফ অ্যাডজাস্টমেন্ট আর মেথড অফ কনস্ট্যান্ট স্টিমুলি বা ধ্রুব উদ্দীপক পদ্ধতি। সীমা পদ্ধতি কি বলছি? এটিকে ন্যূনতম পরিবর্তন পদ্ধতি, মেথড অফ মিনিমাল চেঞ্জেসও বলা হয়। এই পদ্ধতিতে পার্থক্য সীমা ডিএল, ডিফারেনশিয়াল লিমিট পরিমাপের সময় একটি আদর্শ উদ্দীপক স্ট্যান্ডার্ড স্থির করা হয়। অতঃপর তুলনীয় উদ্দীপকগুলোকে অর্থাৎ কম্পারেবল স্টিমুলাস ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে আরোহ অ্যাসেন্ডিং এবং অবরোহ ডিসেন্ডিং পদ্ধতি উপস্থাপন করা হয় এবং পরীক্ষককে এসব তুলনীয় উদ্দীপক আদর্শ উদ্দীপকের চেয়ে কম হলো মাইনাস, বেশি প্লাস এবং না সমান তা রিপোর্ট করতে বলা হয়। পরীক্ষার রিপোর্ট যে ধাপে এক ধরনের প্রতিক্রিয়া থেকে অন্য ধরনের প্রতিক্রিয়া পরিবর্তিত হয় সেই ধাপের মাত্রায় রেকর্ড করা হয়। যেমন কম থেকে যখন আবার বেশি বলবে তখন এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো রেকর্ড করা হয়। অপরদিকে সর্বনিম্ন সংবেদন সীমা, তাহলে এটা হলো ডিএল মাপার সিস্টেমটা হলো এটা কম বেশি সমান রিপোর্ট করবে। আর যদি আরএল বা নিম্ন সীমা মাপতে হয় তখন সীমা পরিমাপের সময় কোনো আদর্শ উদ্দীপক থাকে না। উদ্দীপকের উপস্থিতিতে সে কোনো সংবেদন উপলব্ধি করতে পারছে কিনা কেবল সেটা রিপোর্ট করতে হয়। তাহলে সীমা পদ্ধতিতে আমরা সংবেদনের পার্থক্য সীমা এবং সংবেদনের নিম্ন সীমা যদি মাপতে চাই তাহলে এই প্রক্রিয়ায় আমাদেরকে অগ্রসর হইতে হবে। তারপরে হচ্ছে আরেকটা পদ্ধতি হলো গড়-ভুল পদ্ধতি, মেথড অফ এভারেজ এরর অর মেথড অফ অ্যাডজাস্টমেন্ট। এটিকে পুনরুৎপাদন পদ্ধতি বা রিপ্রোডাকশন মেথড বা সমীকরণ পদ্ধতি, ইকুয়েশন মেথডও বলা হয়। এই পদ্ধতিতে পরীক্ষক তুলনীয় উদ্দীপককে পরিবর্তন করে আদর্শ উদ্দীপকের সমান করে অবধারণ করে। তুলনীয় উদ্দীপক পরিবর্তন করে আদর্শ উদ্দীপক সমান করার কাজটি পরীক্ষক নিজেই করে। পরীক্ষার সামনে একটা আদর্শ উদ্দীপক দেয় আর একটা তুলনীয় উদ্দীপক দেয়। পরীক্ষককে বলা হয় তুলনীয় উদ্দীপকটাকে আদর্শ উদ্দীপকের সমান করার জন্য। এতে করে তার কিছু ভুল হয়, পরীক্ষক কিছু ভুল করে ফেলে। এই পরীক্ষক বারবার কাজটি করতে গিয়ে যে ভুল করে সেই ভুলের কেন্দ্রীয় প্রবণতাকে আত্মনিষ্ঠ সমতার বিন্দু বা পয়েন্ট অফ সাবজেক্টিভ ইকুয়ালিটি বলা হয়। এটা এক এক সাবজেক্টের ক্ষেত্রে এক এক রকম হবে, অর্থাৎ এক এক পরীক্ষক এই সাবজেক্টিভ ইকুয়ালিটিটা এক এক রকম হবে। অর্থাৎ সে আদর্শ উদ্দীপকের সাথে তুলনীয় উদ্দীপককে মানে সমান করতে গেলে কিছু ভুল করবে। এই ভুলের আদর্শ কেন্দ্রীয় প্রবণতাই হবে পয়েন্ট অফ সাবজেক্টিভ ইকুয়ালিটি। আর ভ্রান্তি সমূহের বিচ্যুতিকে পার্থক্য সীমা ধরা হয়। আর এই যে ভুল করবে তার যে বিচ্যুতি হবে, ডেভিয়েশন যেটা হবে সেটি হবে ডিএল বা ডিফারেনশিয়াল লিমিট বা পার্থক্য সীমা। অপরদিকে পরীক্ষক উদ্দীপক যে মাত্রাগুলোকে ন্যূনতম তীব্রতা বিশিষ্ট বলে মনে করে সেগুলো গড়কে নিম্ন সীমা বলা। অর্থাৎ আরএল মাপার জন্য শুধুমাত্র যে সবচেয়ে নিচের তীব্রতা বৈশিষ্ট্য মনে করে সেগুলোর গড়ই হবে নিম্ন সীমা পরিমাপ। আর পার্থক্য সীমা হবে পার্ট সাবজেক্ট আদর্শ উদ্দীপকের সাথে তুলনীয় উদ্দীপককে মিলাতে গিয়ে যে ভুলগুলো করবে তার কেন্দ্রীয় প্রবণতাকেই আমরা বলবো পিএসসি বা পয়েন্ট অফ সাবজেক্টিভ ইকুয়ালিটি। সর্বশেষ বলছে ধ্রুব উদ্দীপক পদ্ধতি, মেথড অফ কনস্ট্যান্ট স্টিমুলি। এটিকে সঠিক বা ভুল ঘটনা পদ্ধতি, মেথড অফ রাইট এন্ড রং কেস বা পৌনঃপুন্য ফ্রিকোয়েন্সি মেথডও বলা হয়। এই পদ্ধতিতে পার্থক্য সীমা পরিমাপের সময় পরীক্ষক অনেকগুলো স্বতন্ত্র উদ্দীপক মাত্রাকে আদর্শ উদ্দীপকের তুলনা করতে বলা হয় এবং সেগুলো আদর্শ উদ্দীপকের তুলনায় কম না বেশি তা রিপোর্ট করতে বলা হয়।
আগে কিন্তু ছিল আগের ইয়াতে ডিএল এর জন্য কম বেশি সমান। আর এখানে শুধু কম না বেশি বলা হয়। স্বতন্ত্র উদ্দীপক মাত্রাগুলো দৈবভাবে randomly উপস্থাপন করা হয়। প্রতিটি স্বতন্ত্র উদ্দীপক সঙ্গে পরীক্ষার প্রতিটি রিপোর্ট কম বা বেশি গণনা করা হয়। যখন কেবলমাত্র কম বেশি এই ২ ধরনের আ এই ২ ধরনের রিপোর্ট লিপিবদ্ধ করা হয়, তখন পরীক্ষক শতকরা ৫০ ভাগ ক্ষেত্রে অনুমান আর করে প্রতিক্রিয়া করে থাকে। তারপরে আর এই ক্ষেত্রে যে উদ্দীপক মাত্রাকে পরীক্ষক শতকরা ৭৫ ভাগ সঠিক বলবে সেটি হবে তার পার্থক্য সীমা বা ডিএল। কারণ হচ্ছে যে 50% টাইম সে অনুমান করতে পারে, তাহলে 100% এর সাথে 50% এর মাঝামাঝি হচ্ছে কত? ৭৫%। এই যে এর মধ্যবর্তী মাত্রায় হচ্ছে পার্থক্য সীমা। আবার যদি পরীক্ষক থেকে কম, বেশি বা সমান বা সন্দেহজনক, সমানও বলতে পারে বা সন্দেহ সে যে মানে ডিসিশন নিতে পারছে না। এই ৩ ধরনের রিপোর্ট নেওয়া হয়, সেক্ষেত্রে পার্থক্য সীমা নির্ণয় হবে সীমা পদ্ধতিতে। ওই যে মেথড অফ লিমিট যেটা আমরা ১ম এই বলছিলাম, সেই পদ্ধতিতেই তার ডিএল বা পার্থক্য সীমা নিরূপণ করতে হবে। অপরদিকে নিম্নতম সংবেদন সীমা নির্ণয়ের বেলায় কোনো আদর্শ উদ্দীপক বা স্ট্যান্ডার্ড থাকবে না। যে উদ্দীপক মাত্রায় শতকরা ৫০ ভাগ ক্ষেত্রে সংবেদন উন্মুক্ত হবে এবং সংবেদন অনুভূত হবে না, সেই মাত্রায় হবে নিম্নতম সংবেদন সীমা। তার মানে হচ্ছে ডিফারেনশিয়াল লিমিট বা পার্থক্য সীমা এবং সংবেদনের নিম্ন সীমা মাপার জন্য এই যে ৩ টা পদ্ধতি আমরা বললাম। এখন তোমাদেরকে বলছি যে তোমাদের এই প্রত্যেকটা আ ইয়ার মেথড, এই যে এই সীমা পদ্ধতিতে ডিএল নির্ণয়, সীমা পদ্ধতিতে আরএল নির্ণয়, তারপরে গড়মূল পদ্ধতিতে ডিএল নির্ণয়, গড়মূল পদ্ধতিতে আরএল নির্ণয় এবং ধ্রুব উদ্দীপক পদ্ধতিতে ডিএল নির্ণয় এবং গড়মূল পদ্ধতিতে ধ্রুব উদ্দীপক পদ্ধতিতে আরএল নির্ণয়, এগুলোর বিশাল ব্যাখ্যা, উদাহরণ এবং পরীক্ষামূলক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তোমাদের বইতে। আমরা শুধুমাত্র তোমাদের মূল বিষয়গুলো আলোচনা করে দিলাম এবং ধরে দিলাম। আর বই থেকে তোমরা এই বিষয়গুলো বিস্তারিত পড়বে। বিষয়টা একটু জটিল এবং তোমাদের জন্য একটু কঠিন, কিন্তু আবার বলছি, বারবার রিপিট করলে, বারবার পড়লে পরে বিষয়টা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আসো আমরা এই চ্যাপ্টারে আমরা কি কোশ্চেন পেতে পারি। এই শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের মনোভূত কি, ওয়েবার এবং ফ্যাকনারের সূত্র ব্যাখ্যা করো, ন্যূনতম গ্রাহ্য সীমা ব্যাখ্যা করো, পার্থক্য সীমা ব্যাখ্যা করো, সীমা পদ্ধতি ব্যাখ্যা করো, গড়মূল পদ্ধতি ব্যাখ্যা করো, ধ্রুব উদ্দীপক পদ্ধতি কি, এগুলো আমরা এগুলো শর্ট নোট হতে পারে। আর বড় কোশ্চেন হতে পারে বিভিন্ন প্রকার সংবেদন সীমা আলোচনা করব। যে ৩ টা নিম্ন সীমা, পার্থক্য সীমা এবং সর্বোচ্চ সীমার কথা আমরা বলছি। সীমা পদ্ধতিতে পার্থক্য সীমা পরিমাপ পদ্ধতি বর্ণনা করো আমরা বলছি। তার মানে এখানে এই সীমা পদ্ধতি পার্থক্য পরিমাপের জন্য তোমাদের এক্সপেরিমেন্ট দেয়া আছে। বইগুলো থেকে উদাহরণ নিয়ে তোমাদেরকে পড়তে হবে এবং উদাহরণসহ গড়মূল পদ্ধতি আলোচনা করো, সেটা আমরা বলছি। এইগুলো বড় প্রশ্ন হিসাবে তোমরা পড়তে পারো। তো দীর্ঘ দিন থেকে তোমাদের সাথে আমরা কথা বলেছি। ১৫ টি লেকচার আমরা যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করেছি সহজ করে এক্সপেরিমেন্টাল সাইকোলজি থেকে। তো আজকের এই আলোচনার মাধ্যমে তোমাদের সাথে আমার ক্লাসের সমাপ্তি ঘটবে। যে যেখানে থাকো ভালো থাকো এবং নিরাপদে থাকো, এই কামনা করে। আর বারবার বলছি, বই পড়তে হবে, বই পড়তে হবে এবং বই পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে এবং বারবার পড়তে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমাদের ক্লাস আজকে এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।